আমাদের বাংলা সাহিত্যে যে কজন সৌন্দর্যের কবি রয়েছেন তার মধ্যে অন্যতম একজন কবি আল মাহমুদ। এই কবি আল মাহমুদ মানুষ এবং প্রকৃতিকে বারে বারে এক করে তুলেছেন। এই কবি আল মাহমুদ পাখির কাছে, ফুলের কাছে নিজের মনের কথা খুলে বলতে পারেন। এই যে সহজ ভাবে, সহজ ভাষায় কথা বলা, কবিতা বলা, আমাদের পাঠকের মন ছুঁয়ে যাওয়া, এই বিষয়টার মধ্যেই কবির জীবনী শক্তি বেঁচে থাকে। আর কবিতাই তো তার জীবন। তিনি বাংলার জীবন ও সংস্কৃতিকে প্রবাহিত করেছিলেন বিশুদ্ধভাবে। কবি আল মাহমুদ বাংলা কবিতার মধ্যে বাংলার যে জীবন এবং সংস্কৃতি তাকে অন্যরকম ভাবে প্রবাহিত করতে পেরেছিলেন। তার কাব্যে প্রেমের রূপকেও আমরা দেখতে পাই প্রকৃতির দ্বারাই প্রভাবিত। তার কবিতায় প্রেম এক নান্দনিকতার অন্য রূপ নিয়ে পাঠকের হৃদয় দখল করেছিল বারবার। কবির কাছে নারী হচ্ছে অত্যাবশ্যকীয় একজন নীতি। নারীর শক্তি, প্রেমের শক্তি বহিঃপ্রকাশের মাধ্যমে মাহমুদের কবিতা বারবার পেয়েছে ক্লাসিক মর্যাদা। এই কথা দিয়ে শুরু করলাম কেন? কারণ আজকে আল মাহমুদের যে কবিতাটি আমরা পড়বো বা যে কবিতাটির বিষয়ে জানবো তার নাম হলো গ্রামে। সেই কবিতার মধ্যে একদিকে যেরকম প্রকৃতি, একদিকে যেরকম নিসর্গ প্রীতি, প্রেম চেতনা ইত্যাদি রয়েছে, সেই রকমই নারীকে অদ্ভুতভাবে ব্যবহার করেছেন এই কবিতায়। আমরা কবিতাটি পাঠ করলে বুঝতে পারি যে সরাসরি ভাবে কোনো নারীর প্রতিচ্ছবি আমরা এখানে পাবো না, কিন্তু আমরা বুঝতে পারবো যে কবিতায় নারী রয়েছে। আজকে আমরা তাই সাহিত্যের পথের এই পর্বে পড়ে নেব আল মাহমুদের খুব সুন্দর একটি কবিতা যার নাম গ্রামে। আল মাহমুদ সম্পর্কে খুব বিস্তারিত করে নতুন ভাবে বলার আর কিছু নেই, আমরা সকলেই জানি। 50-এর দশকে আবির্ভূত কবি আল মাহমুদ আধুনিক বাংলা কবিতার একজন অন্যতম প্রধান পুরুষ। বদলেয়ারীয় যে আধুনিক কবিতা একটা সময়, বিশেষ করে 50-এর দশকে প্রবল ভাবে প্রতিপত্তি নিয়েছিল, সেই সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে দেশজ, লোকজ যে মানবিক একটা আবেদন কবিতার মধ্যে, এই বিষয়টা কবির কবিতায় আমরা খেয়াল করতে পারি। কিন্তু শেষের দিকের কবিতাগুলির মধ্যে হয়তো খানিকটা বাস্তবতাবাদ, ধর্মীয় চেতনা তার কবিতায় এসছে। তা সত্ত্বেও প্রথম দিকের যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থগুলিতে আমরা দেখতে পাবো যে তিনি কিভাবে আমাদের এই বাংলার লোকজ সম্পদকে নিয়ে অসাধারণভাবে কবিতা গড়ে তুলছেন। তবে একথা মনে রাখতে হবে যে তার কবিতায় বাংলাদেশ, বাংলার প্রকৃতি থাকলেও তিনি কখনোই জসিমউদ্দিনের মতো হয়ে উঠতে পারেননি। জসিমউদ্দিন একেবারেই পল্লী কবি, কিন্তু আল মাহমুদ আধুনিক কবি, যিনি কিনা এই লোকজ সম্পদকে ব্যবহার করেও কবিতা যা লিখছেন তা ভীষণ রকম ভাবে আধুনিক হয়ে উঠছে। আজকে আমাদের আলোচ্য কবিতা যেটি, অর্থাৎ গ্রামে, সেটি কালের কলস পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই প্রথমেই বললাম যে প্রথম দিকের কবিতাগুলির মধ্যে ভীষণভাবে প্রকৃতি, প্রেম, সৌন্দর্য এই বিষয়গুলি প্রতিভাত করেছিলেন কবি। এই কবিতাটি সেই রকমই একটি কবিতা, পড়ে দেখলে বুঝতে পারবো। আলো নামবে, উড়াল দেবে পাখি, হাটের নাও লাগবে এসে ঘাটে, একটি মুখ উদাস চোখ রাখি, ভাববে তার আরেকটা দিন কাটে। একটি মুখ গরিব কালো চোখে, দেখবে মাটির ঢেউয়ের দাঁতে দাঁতে ভাঙে, কেবল ভাঙে পাখির রোখ, ধানের মাথা ধরবে ডান হাতে। আলো নামবে আধার কালো জল, ফুসবে কারো কালো চুলের মতো, ঘরে ফিরবে পাখির দঙ্গল, একজন সে থাকবে অন্তত। শাপলা যেন বাতাসে উন্মুখ, চিবুক তার রাখবে ঠিক বামে, ওষুধে তার সারবে না অসুখ, তাও দেখলে দেহ ভিজবে ঘামে।
অসাধারণ একটি আধুনিক কবিতা, কিন্তু তা সত্ত্বেও এই কবিতার মধ্যে আমরা কোথায় যেন আমাদের ফেলে আসা যে গ্রাম বাংলার প্রকৃতি তাকে পেয়ে থাকি। আমি আগেই বললাম যে এই কবিতাটি যেন নারীর মানসিকতাকে নিয়ে লেখা, নারীর মনস্তত্ত্বকে নিয়ে লেখা, কিন্তু কোথাও নারীর যে যথার্থ একটি প্রতিচ্ছবি তা কিন্তু এই কবিতায় নেই। কি বলছেন? আমরা বুঝতে পারছি যে কবিতাটি এমন একটি নারীকে নিয়ে লেখা হয়েছে যে কিনা অপেক্ষা করে রয়েছে তার পুরুষের ঘরে ফেরার দিকে। এই নারী বনলতা সেন নয়, কখনোই নয়। এই নারী হয়তো বিবাহিত একজন কেউ, যার স্বামী হয়তো সমুদ্রে মাছ ধরতে যায়। সে অপেক্ষা করে থাকে যে সেই পুরুষটি, তার প্রিয় পুরুষটি কবে বাড়ি ফিরবে। গ্রামে নামটি ওই জন্যই ভীষণভাবে সার্থক, গ্রামে ফেরা, বাড়িতে ফেরা। এই গ্রামে ফেরা, বাড়িতে ফেরার মধ্যে সব থেকে বেশি যে জিনিসটি উজ্জ্বল হয়ে রয়েছে সেটি হলো এই মেয়েটির কাছে ফেরা। আলো নামবে উড়াল দেবে পাখি, হাটের নাও লাগবে সে ঘাটে। মনে হচ্ছে যেন এই মেয়েটি বহু বহু কাল ধরে, বহু বহু যুগ ধরে অপেক্ষা করে রয়েছে। একটি মুখ উদাস চোখ রাখি, ভাববে তার আরেকটা দিন কাটে। সে জানে না যে সে তার দ্বৈত কবে বাড়ি ফিরবে। সেই জন্য যতবার হাটের নাও এসে ঘাটে লাগবে, ততবার উদাস চোখ রেখে সে তাকিয়ে থাকবে। একটি মুখ গরিব কালো চোখে দেখবে মাটির ঢেউয়ের দাঁতে দাঁতে ভাঙে। সে দেখবে যে মাটির মানে নদীর ধারের যে ভাঙন হয় সেটি কিভাবে যেন দাঁতের কামড়ে ভাঙলে যেরকম হয় কোনো কিছুকে, সেইরকম আকারে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, অর্থাৎ সময় চলে যাচ্ছে ধীরে ধীরে। কেবল ভাঙে পানির রোখ, ধানের মাথা ধরবে ডান হাতে। সে আরো দেখতে পায় যে জলের যে স্রোত কিভাবে পাড়ে এসে সমানে ভাঙছে, পাড়েরও ভাঙন ঘটাচ্ছে। খুব সুন্দরভাবে প্রতিকায়িত করা হচ্ছে তার হৃদয়টিকে। সে কি করবে? ধানের মাথা ধরবে ডান হাতে। একটা যেন অলসতা, একটা যেন না পাওয়া, যেন একটা ভালো লাগছে না, এই বিষয়টাই যেন এই দুটি লাইনকে আমাদের সামনে তুলে ধরছে। আলো নামবে আধার কালো জলে, ফুসবে কারো কালো চুলের মতো। অর্থাৎ আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসবে, সূর্য আধার কালো জলের মধ্যে টুক করে মিশে যাবে। কিরকম দেখতে লাগবে তখন আকাশটা? কালো চুলের মতো। সে যেন ফুঁসছে, যেন ঝড়ের প্রথম অবস্থা। কারণ সেই পুরুষটি, তার প্রিয়তম, সেদিনেও বাড়ি ফিরল না। তার ভেতরের যে ক্ষোভ, যে মানে অনুভূতি, যে আবেগ, সেটা যেন ফুঁসে ফুঁসে উঠছে ওই অবস্থায়। ঘরে ফিরবে পাখির দঙ্গল, একজন সে থাকবে অন্তত। ঘরে পাখির দঙ্গল ফিরে আসবে, কিন্তু যে ফেরার সে তখনও ফিরবে না। শাপলা যেন বাতাসে উন্মুখ, চিবুক তারে রাখবে ঠিক বামে। ওষুধে তার সারবে না অসুখ, নাও দেখলে দেহ ভিজবে ঘামে। বাড়ি একদিকে যেমন তার প্রিয়তমটিও ফেরেনি, সেরকম মেয়েটিও বাড়ি ফিরছে না। সে ওই ঘাটে বসে রয়েছে, শাপলা বাতাসে উন্মুখ হয়ে এদিক ওদিক চলছে। সেটি দেখতে দেখতে চিবুকে তার মুখটি, গালটি সে রেখে অপেক্ষা করছে। অসম্ভব সুন্দর একটি চিত্রকল্প। সূর্য নেমে যাচ্ছে, অন্ধকার আসছে, একটি মেয়ে ঘাটে বসে অপেক্ষা করছে, যেন ভাঙন ধরছে জলের মাধ্যমে সেই ঘাটটিতে। সে তার চিবুকটা তার বাঁ দিকে ঠিক রেখে, চিবুক তার রাখবে ঠিক বামে, বাঁ দিকে রেখে অপেক্ষা করছে। তার অসুখ হয়েছে, তার মন ভালো নেই। সেই অসুখ ওষুধে সারবে না। কিভাবে তার জ্বর কমবে? নাও দেখলে দেহ ভিজবে ঘামে। অর্থাৎ ঘাম দিয়ে জ্বর ছাড়বে। চিন্তা, তার এই ভাবনা, তার এই না পাওয়া, সবকিছুর উপশম, সবকিছুর ওষুধ কিন্তু একটাই, যদি সে বাড়ি ফেরে। কি অসম্ভব সুন্দর একটি কবিতা।
পয়ারের ধাঁচে লেখা, কিন্তু একটি সুন্দর ছন্দ রয়েছে। সহজ ভাষা, সহজ কথায় কত গভীর অনুভূতিকে প্রকাশ করেছেন কবি। আল মামুদের স্বভাবগত বৈশিষ্ট্য। তাছাড়া কবিতার চিত্রকল্প আমাদের মন কেড়ে নেয়। একজন অপেক্ষা করতে থাকা নারীর এই যে একটি পরিপূর্ণ ছবি শেষ কয়েকটি পংক্তিতে ফুটে উঠছে, তা দেখে আমরা খুব বিস্মিত হই। আমি প্রথমেই বলেছিলাম যে তিনি জসিমউদ্দিনও নয়, তিনি কিন্তু জীবনানন্দও নন। বনলতা সেনে হতে পারেনি, একটি সাধারণ গ্রামের সাধারণ মেয়ে হতে পেরেছে, যে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে, তার স্বামীর জন্য অপেক্ষা করছে, যে স্বামী দূর দূরান্তে হয়তো মাছ ধরতে যায়। বাংলাদেশের এক মানে অসম্ভব রকমের সুন্দর একটি ছবি আমাদের চোখের সামনে তুলে ধরলেন এই কবিতার মাধ্যমে কবি আল মাহমুদ। আশা করি এই ছোট্ট পর্বে আমি কবিতাটি সম্পর্কে কিছু কথা বলতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও মনে করিয়ে দেব, আমার প্লে লিস্টে অনেকগুলি আলোচনা, বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে, তাই কোনো বিষয় খুঁজে না পেলে অবশ্যই আমার প্লে লিস্ট গুলি দেখতে পারেন। আশা করি আপনাদের যে ভিডিওটি দরকার সেটি পেয়ে যাবেন, আর যদি না পান সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।